জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস মাস্টার ক্লাস। আর আজকে আমরা নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি মক টেস্ট নাম্বার 12 অর্থাৎ 12। ঠিক আছে, তো সেরা 45টি প্রশ্নোত্তর। আর অলরেডি আমরা 1 থেকে 11 পর্যন্ত যে মক টেস্ট আছে, তো এই চ্যানেলটির যে প্লে লিস্ট গ্রুপ সি অ্যান্ড ডি সেখানে আপলোড করা আছে, সেটি দেখে না থাকলে অবশ্যই সেটি দেখে নিও প্রথমে, তারপরে এই মক টেস্ট নম্বর 12টি দেখবে। ঠিক আছে, তো এছাড়াও আমি যে এই মক টেস্টের যে লিঙ্ক সেগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা অবশ্যই দেখতে পারো। ঠিক আছে, তো অবশ্যই সেগুলো দেখে না থাকলে প্রথমে দেখে নিয়ে এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, তো পরবর্তী আমরা আরও যে মক টেস্ট আছে সেটা নিয়ে আসবো, বিশেষ করে এই যে সামনে কেপি আসছে। ঠিক আছে, তো কেপি এক্সামের জন্য নিয়ে আসবো, এবং এছাড়া যে আপার প্রাইমারি, সেই আপার প্রাইমারির জন্য মক টেস্ট এবং যে সাবজেক্টিভ ওয়াইজ কোয়েশ্চেন অ্যান্সার এবং তার সাথে সাথে ডেসক্রিপটিভ অধ্যায়ভিত্তিক আলোচনা, সেগুলোও আমরা এই চ্যানেলটির মধ্যে আপলোড করবো। তো সেই জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক ও কমেন্ট করতে বলবে না। ঠিক আছে, তো চলে আসে আমরা প্রথমে সেকশন 1। ঠিক আছে, তো বলে রাখি যে এক্ষেত্রে 3টে সেকশন আছে। সেকশন 1 জিকে, 15টা কোশ্চেন। এখানে জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি সবই থাকবে। ঠিক আছে, তারপরে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে থাকবে ইংলিশ। ঠিক আছে, তাহলে এইভাবে টোটাল 3টে সেকশন থাকবে, টোটাল কোশ্চেন থাকবে 45টি, সেরা 45টি প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্নগুলো থাকবে বিভিন্ন এক্সামে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো এগুলি বিশেষ করে গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য বাছাই করা হয়েছে, তো সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলি শুরু করি। প্রথম প্রশ্ন, তাহলে আজকে আমরা প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে বলা আছে যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মিতক্ষরা লিখেছিলেন। তাহলে এই যে মিতক্ষরা, তাহলে বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মিতক্ষরা লিখেছেন। 4টে অপশন দেওয়া আছে, গঙ্গাধর, ন্যায়চন্দ্র, বিলহন, আর অপশন ডি দেওয়া আছে বিজ্ঞানেশ্বর। তো তোমরা প্রত্যেকে নিজেরাই অ্যান্সার করার চেষ্টা করবে। ঠিক আছে, এবং তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের আউট অফ 45 তোমাদের স্কোর কত হচ্ছে। ঠিক আছে, তো অর্থাৎ 45টি প্রশ্নের মধ্যে তোমাদের স্কোর কত হচ্ছে, কে কতটা পেরেছো সেটা অবশ্যই জানাবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। ঠিক আছে, তো 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হবে কি বিজ্ঞানেশ্বর। ঠিক আছে, সেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিজ্ঞানেশ্বর। তাহলে এই যে বিজ্ঞানেশ্বর, এই মিতাক্ষরা হলো মনুস্মৃতির ওপর একটি বিখ্যাত টিকা। ঠিক আছে, বিখ্যাত ব্যাখ্যা বা টিকা, এটা হচ্ছে এই যে মিতাক্ষরা। এই মিতাক্ষরা হচ্ছে মিতাক্ষরা হলো মনুস্মৃতির ওপর বিখ্যাত ব্যাখ্যা, মনুস্মৃতির ওপর বিখ্যাত ব্যাখ্যা বা টিকা। ঠিক আছে, তো এটা হচ্ছে থেকে বিজ্ঞানেশ্বর। ঠিক আছে, এরপরে 2 নম্বর প্রশ্ন দিকে আসছি। 2 নম্বর প্রশ্ন বলা আছে যে কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন। তাহলে কন্টেম্পোরারি অফ বুদ্ধ অ্যান্ড মহাবীর। এটা বারবার পরীক্ষায় এসেছে, এর থেকে WBCS পিলি 2014, এছাড়াও বিভিন্ন এক্সামে এটা বারবার পরীক্ষা এসেছে যে কোন শাসক গৌতম বুদ্ধ অ্যান্ড মহাবীর জৈন এর সমসাময়িক অর্থাৎ কন্টেম্পোরারি ছিলেন। ঠিক আছে, 4টে অপশন দেওয়া আছে, বিম্বিসার, চন্দ্রগুপ্ত, অজাতশত্রু, প্রদ্যোৎ। সঠিক উত্তর হয়ে যাবে বিম্বিসার। ঠিক আছে, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে, অপশন এ। ঠিক আছে, তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন এ, বিম্বিসার। এরপরে আসছি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলা আছে যে গুপ্ত শাসকদের মধ্যে কে লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিল। তাহলে গুপ্ত শাসকদের মধ্যে লিচ্ছবি দৌহিত্র এই টাইটেলটা হিসাবে কে পরিচিত ছিল। ঠিক আছে, 4টে অপশন দেওয়া আছে, কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটা হচ্ছে WBCS পিলি 2012-তে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি, আমরা সবাই জানি এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সমুদ্রগুপ্ত। তাহলে এই যে টাইটেলটা এটা পাওয়া যায় সমুদ্রগুপ্ত এলাহাবাদ প্রশস্তিতে পাওয়া যায়। ঠিক আছে, এলাহাবাদ প্রশস্তিতে বা এলাহাবাদ শিলালিপিতে এমন উল্লেখ পাওয়া যায় এই উপাধিটি। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন দিকে আসছি। 4 নম্বর প্রশ্ন বলছে মাজুলি বিশ্বের, এই যে 4 নম্বর প্রশ্ন বলা আছে যে মাজুলি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ নিম্নের কোন রাজ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে মাজুলি যে বিশ্বের বৃহত্তম রিভার আইল্যান্ড, নদীদ্বীপ অর্থাৎ রিভার আইল্যান্ড, এটি বলছে ভারতের কোন রাজ্যে অবস্থিত। ঠিক আছে, 4টে অপশন দেওয়া আছে, অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, মিজোরাম। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কী হবে, আসাম। ঠিক আছে, এরপরে যদি বলে আসামের কোথায়, তাহলে এটা বলে রাখি একটু যে আসামের জোরহাট জেলায় অবস্থিত। ঠিক আছে, আসামের জোরহাট। ঠিক আছে, আচ্ছা এবার যদি বলে যে কোন নদীর ওপর অবস্থিত, তাহলে সেটা হয়ে যাবে কি ব্রহ্মপুত্র। ঠিক আছে, ব্রহ্মপুত্র। 5 নম্বর প্রশ্ন দিকে আসছি। 5 নম্বর প্রশ্ন বলা আছে যে মুম্বাইয়ে পুনের থেকে বেশি বৃষ্টিপাত হয় কারণ। ঠিক আছে, এটা মনে রাখবে যে মুম্বাইয়ে বৃষ্টিপাত পুনের থেকে বেশি হয়, তাহলে এর কারণ কি। 4টে অপশন দেওয়া আছে,
মুম্বাই প্রতিবাদ ঢালে অবস্থিত, মুম্বাই উচ্চ স্থানে অবস্থিত, মুম্বাই উপকূলীয় শহর এবং ডি পুনেতে স্বাভাবিক উদ্ভিদ কম। তাহলে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি একদম অ্যাকুরেট উত্তরটি কী হবে? ঠিক আছে, তাহলে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন এ মুম্বাই প্রতিবাদ ঢালে অবস্থিত। ঠিক আছে, তাহলে এটা এটা হচ্ছে এরকম যে এই যে পশ্চিমঘাট পর্বতটা যেখানে আছে, তাহলে পশ্চিমঘাট পর্বতের এই যে এভাবে, তাহলে এই যে এই সাইডটাকে বলা হয় কি উইন্ডওয়ার্ড সাইড, আর এই সাইডটাকে বলা হয় লিওয়ার্ড সাইড। তাহলে লিওয়ার্ড সাইডকে আমরা আরেকটু বলি কি বৃষ্টিছায় অঞ্চল। ঠিক আছে, বৃষ্টিছায় অঞ্চল। ঠিক আছে, তাহলে এইভাবে যখন বাতাস তার যে আর্দ্রতা অর্থাৎ যেটাকে আমরা কি বলি ওয়াটার ব্যাপার নিয়ে পরে উপরে ওঠে, তখন এখানে বৃষ্টিপাত ঘটিয়ে দেয় এবং তারপরে এদিকে আসার সময় শুষ্ক বায়ু নিয়ে আসে। ঠিক আছে, তাহলে এই যে শুষ্ক বায়ু যখন আসে, তাহলে এই দিকটাকে আমরা বলা হয় অনুবাদ ঢাল, বাংলায় বলি এটাকে আমরা অনুবাদ ঢাল। ঠিক আছে, আর এদিকে যেটা আছে এটাকে আমরা বলি কি প্রতিবাদ ঢাল, প্রতিবাদ ঢাল, যেটাকে আমরা বলি কি ইংলিশে বলি উইনওয়ার্ড সাইড, আর এটাকে বলছি আমরা লিওয়ার্ড সাইড। ঠিক আছে, উইনওয়ার্ড সাইড আর এটাকে লিওয়ার্ড সাইড। এবার মুম্বাই এই উইনওয়ার্ড সাইডে থাকার কারণে বৃষ্টিপাতটা বেশি হয়, আর এদিকে যেহেতু বৃষ্টিপাত ঘটানোর পর শুষ্ক বায়ু এদিকে চলে যায়, ফলে লিওয়ার্ড বা বৃষ্টিছায় অঞ্চলের সৃষ্টি হয় এবং এই জায়গায় পুনের অবস্থান হওয়ার ফলে বৃষ্টিপাত পুনেতে কম হয়, সে তুলনায় মুম্বাই বৃষ্টিপাতটা বেশি। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি মুম্বাই প্রতিবাদ ঢালে অবস্থিত অর্থাৎ উইনওয়ার্ড সাইডে অবস্থিত হওয়ার কারণে মুম্বাইয়ে বৃষ্টিপাত বেশি। ঠিক আছে, কার তুলনায়? পুনের তুলনায়। ঠিক আছে, এরপরে আসছি 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ভারতে অরণ্য গবেষণাগার নিম্নের কোথায় রয়েছে? এটাও এসছে সিজিএল 2003, ডাব্লিউবিসিএস মেন্স 2018। ঠিক আছে, তাহলে অরণ্য গবেষণাগার কোথায় আছে? তাহলে অরণ্য গবেষণাগার অর্থাৎ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, যেটাকে আমরা বলি কি ফরেস্ট ইনস্টিটিউট, FRI। ঠিক আছে, তাহলে এই যে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট বা অরণ্য গবেষণাগার নিম্নের কোথায় রয়েছে? চারটি অপশন আছে, দেরাদুন, ভোপাল, লখনৌ, দিল্লি। সঠিক উত্তর কি হয়ে যাবে? দেরাদুন। ঠিক আছে, সঠিক উত্তর দেরাদুন। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল যদি বলে তাহলে সেটা হয়ে যাবে কি 1906। একটু সালগুলো মনে রাখবে। ঠিক আছে, কত সালে যদি প্রতিষ্ঠা হয় বলে তাহলে সেটা হয়ে যাবে কি 1906। ঠিক আছে, এরপর আসছি 7 নম্বর। 7 নম্বর বলা আছে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত জরুরি অবস্থাটি, যেটাকে আমরা ইমার্জেন্সি বলি। ঠিক আছে, জরুরি অবস্থার ধারণাটি নেওয়া হয়েছে। তাহলে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত জরুরি অবস্থার ধারণাটি নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? চারটে অপশন দেওয়া আছে, কানাডার সংবিধান, জার্মানির ভাইমার প্রজাতন্ত্র, অপশন সি দেওয়া আছে আয়ারল্যান্ডের সংবিধান, আর অপশন ডি দেওয়া আছে মার্কিন সংবিধান। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি জার্মানির ভাইমার প্রজাতন্ত্র। আচ্ছা, একটু বলে রাখি যে এক্ষেত্রে পলিটির আমরা ক্লাস অলরেডি ডেসক্রিপটিভ এবং PYQ যেটা আছে সেটা অলরেডি আপলোড করা আছে এই চ্যানেলটির মধ্যে। পলিটি যে প্লেলিস্ট আছে সেখানে আপলোড করা আছে। এক্ষেত্রে আমরা যে সোর্স তারপরে প্রিএম্বল এগুলো আপলোড করা আছে, সেগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে রাখবে। এছাড়া আমি ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে রাখতে পারো। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কি জার্মানির ভাইমার প্রজাতন্ত্র। ঠিক আছে, আর এই আর্টিকেলটা কত 352 থেকে 360, 352, 356, 360। ঠিক আছে, এটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, এটা হচ্ছে আমরা প্রেসিডেন্সিয়াল রুল বা স্টেট ইমার্জেন্সি, আর 360 হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি। ঠিক আছে, এরপর আসছি 8 নম্বর। বলা আছে যে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কতদিন? এই পরীক্ষাটা বারবার পরীক্ষা আছে। ঠিক আছে, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কতদিন? SSC CHSL 2011। আমি একটা পরীক্ষার মাত্র নাম দিয়েছি, কিন্তু বারবার পরীক্ষায় এসছে এরকম 4 বছর, 5 বছর, 6 বছর, 8 বছর। অনেকেই এই কোয়েশ্চেনটার অ্যান্সার 5 বছর করে চলে আসে। ঠিক আছে, কিন্তু এটা 5 বছর না, এটা অ্যাকচুয়ালি 6 বছর। ঠিক আছে, 6 বছর। কারণ কি? কারণ হচ্ছে রাজ্যসভার প্রতিনিধিদের সিটিজেনরা আমরা অর্থাৎ দ্য পিপল অফ ইন্ডিয়া আমরা ডিরেক্টলি তাকে ইলেক্ট করি না। ঠিক আছে, তারা ইনডাইরেক্টলি ইলেক্ট হয়। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যসভার সদস্যরা 6 বছরের জন্য নির্বাচিত হন এবং প্রতি 2 বছর অন্তর 1/3, ঠিক আছে 1/3, এই যে 1/3 তার অবসর নেন এবং নতুন সদস্য আবার নির্বাচিত হন। এইভাবেই চলতে থাকে। সেই জন্যই বলা হয় যে এই রাজ্যসভা কখনোই সম্পূর্ণভাবে ভেঙে যায় না। ঠিক আছে, রাজ্যসভা কখনোই সম্পূর্ণভাবে ভেঙে যায় না। ঠিক আছে, এরপর আসছি 9 নম্বর। 9 নম্বর বলা আছে যে রজমনামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটি ছিল। তাহলে গ্রন্থটির নাম কি? রজমনামা। যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটি ছিল। তাহলে রজমনামা একটি হচ্ছে অনুদিত গ্রন্থ, অর্থাৎ
অনুবাদ করা গ্রন্থ, তাহলে যে অনুবাদ যে গ্রন্থ থেকে করা হয়েছে সেই গ্রন্থটির নাম কি? উপনিষদ, রামায়ণ, গীতা, মহাভারত। ঠিক আছে, চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে কি? মহাভারত। ঠিক আছে, এটা আকবরের সময়কালে আবুল ফজলের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। ঠিক আছে, মনে রাখবে আকবরের সময়কালে। আকবরের সময়কালে আবুল ফজলের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। ঠিক আছে, এরপরে 10 নম্বর বলা আছে যে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? আচ্ছা, বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কোনটি? ঠিক আছে, স্বাধীন ভারতের প্রথম বহুমুখী, ঠিক আছে, নদী উপত্যকা পরিকল্পনা কোনটি? চারটে অপশন আছে, ভাকরানাগাল, দামোদর, হীরাকুন্দ, নাগার্জুন সাগর। তাহলে আমরা একটু যদি দেখি ভালো করে, তাহলে কোশ্চেন থেকে আমরা অ্যান্সার করতে পারবো। যেখানে যেহেতু এখানে উপত্যকা বলা হয়েছে, আর উপত্যকাকে আমরা কি বলি? ভ্যালি। আর এদিকে দামোদরকে আমরা বলি কি? ডিবিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? দামোদর। ঠিক আছে, দামোদর ভ্যালি কর্পোরেশন, দামোদর ভ্যালি কর্পোরেশন। ঠিক আছে, তাহলে এই যে দামোদর ভ্যালি, এটি ছিল ভারতের প্রথম প্রথম বহুমুখী নদী উপত্যকা, যা বিদ্যুৎ উৎপাদন, জলসেচ, বন্যা নিয়ন্ত্রণ এগুলির জন্য হয়। এটা শুরু কখন? 1948। দেখে রাখবো একটু। ঠিক আছে, এরপরে আসছি 11 নম্বর। 11 নম্বর বলা আছে যে পশ্চিমবঙ্গ সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য বা চ্যান্সেলর হলেন। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গ সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য বা চ্যান্সেলর হলেন। চারটি অপশন আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের রাজ্যপাল, রাজ্যের শিক্ষামন্ত্রী, আর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। WBCS পিলি 2020। ঠিক আছে, সঠিক উত্তর কি হয়ে যাবে? রাজ্যের রাজ্যপাল। ঠিক আছে, রাজ্যের রাজ্যপাল হচ্ছে সঠিক উত্তর। এরপরে আসছি 12 নম্বর। 12 নম্বর বলা আছে যে কলকাতা কোন সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল? তাহলে এক্ষেত্রে বলা আছে যে কলকাতা ভারতের রাজধানী ছিল, কিন্তু কতদিন পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল? কোন সাল পর্যন্ত? এটা হচ্ছে WBCS পিলি 2006। চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি? 1911। ঠিক আছে, 1911। এরপরে আসছি 13 নম্বর প্রশ্ন। এই যে 13 নম্বর প্রশ্ন বলা আছে যে ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ঠিক আছে, চারটা অপশন দেওয়া আছে, রাতকানা, রিকেট, স্কারবি, চুল ঝরে যাওয়া। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? রিকেট। তাহলে এই রিকেট যে রোগটা হচ্ছে, এই রিকেট হচ্ছে যে ভিটামিন ডি এর অভাবে হাড় যেটা আছে, এই হাড় নরম ও বেঁকে যায়। ঠিক আছে, এবং তার ফলে এটি বিশেষ করে শিশুদের মধ্যে দেখা যায় এই রোগটি। আর রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ। ঠিক আছে, স্কারবি যেটা হচ্ছে ভিটামিন সি। এরপরে আচ্ছা, বলা হচ্ছে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে কোন পদ্ধতিতে? সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে কোন পদ্ধতিতে? চারটে অপশন দেওয়া আছে, পরিবহন, পরিচালন, বিকিরণ, কোনোটি নয়। সঠিক উত্তর কি হবে? WBCS পিলি 2016। সঠিক উত্তর কি হবে? বিকিরণ। ঠিক আছে, যেটাকে আমরা বলি কি? রেডিয়েশন। রেডিয়েশন পদ্ধতিতে। ঠিক আছে, এই রেডিয়েশন পদ্ধতিতে মানে পৃথিবী ও সূর্যের মধ্যে যে যে ভ্যাকিউম আছে সে তার মধ্য দিয়েও আসতে পারে, তো সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে। ঠিক আছে, এরপর আসছি 15 নম্বর প্রশ্ন। বলা আছে যে ওস্তাদ জাকির হোসেন নিম্নের বা নিচের কোন বাদ্যযন্ত্রের বাদক? ওস্তাদ জাকির হোসেন নিচের কোন বাদ্যযন্ত্রের বাদক? WBCS, আচ্ছা এটা WBCS হবে না, এটা WBB মিসলেনিয়াস 2002। ঠিক আছে, WBB মিসলেনিয়াস 2002। ঠিক আছে, তাহলে সেতার, তবলা, সরোদ কোনোটি নয়। সঠিক উত্তর কি হয়ে যাবে? তবলা। জাকির হোসেন তবলা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে জিকে পার্টে টোটাল 15টি প্রশ্ন আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, তো তোমরা পার্ট করেও জানাতে পারো, এবং বা টোটাল স্কোর যেটা আছে সেটা অবশ্যই জানাবে। ঠিক আছে, এরপর আসছে কারেন্ট অ্যাফেয়ার্সে। তাহলে এক্ষেত্রে সেকশন 2তে দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার্স, এখানেও থাকবে টোটাল 15টি প্রশ্ন। ঠিক আছে, তাহলে এই 15টি প্রশ্ন যেটা দেওয়া আছে পরপর আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন দিকে আসছি। প্রথম প্রশ্ন বলা আছে, যে সম্প্রতি কোন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটিএ স্বাক্ষর করলো ভারত? ঠিক আছে, তো চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে যুক্তরাজ্য। ঠিক আছে, অর্থাৎ ইউনাইটেড কিংডম। ঠিক আছে, এরপরে 2 নম্বর প্রশ্ন।
2 নম্বর প্রশ্ন বলা আছে যে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? ঠিক আছে, তাহলে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 77, অর্থাৎ 77। ঠিক আছে, অপশান বি। ঠিক আছে, এরপরে আসছি 3 নম্বর প্রশ্ন বলা আছে যে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত হবে। ঠিক আছে, হাইড্রোজেন চালিত ট্রেন কোচ সফলভাবে পরীক্ষা করা হলো কোথায়? তাহলে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোচ সফলভাবে পরীক্ষা করা হলো কোথায়? 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে চেন্নাই। ঠিক আছে, চেন্নাই। 4 নম্বর প্রশ্ন বলা আছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই কেন্দ্রীয় বোর্ডের ডিরেক্টর হিসেবে মনোনীত হলেন। তাহলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই যে কেন্দ্রীয় বোর্ডের ডিরেক্টর হিসেবে মনোনীত হলেন, 4টা অপশন দেওয়া আছে, অনুরাধা ঠাকুর, অনুপমা চক্রবর্তী, অঞ্জলি শর্মা, আর অপশান ডি দেওয়া আছে কি রূপা বিশ্বাস। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি অনুরাধা ঠাকুর, অপশান এ। ঠিক আছে, এরপর আসছি 5 নম্বর। তাহলে 5 নম্বর বলা আছে যে ভারতের প্রথম হিন্দি মিডিয়াম এমবিবিএস, এটা মনে রাখবে, ভারতের প্রথম হিন্দি মিডিয়াম এমবিবিএস কলেজ খোলা হবে কোথায়? ঠিক আছে, তাহলে এই যে এমবিবিএস কলেজ যে আছে এটা হিন্দি মিডিয়ামে খোলা হবে প্রথমবার ভারতে কোথায়? 4টা অপশন দেওয়া আছে, জবলপুর কলকাতা, জয়পুর নিউ দিল্লি। সঠিক উত্তর হবে কি জবলপুর। ঠিক আছে, তোমরা কমেন্টে জানাবে যে জবলপুর কোন রাজ্যে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন বলা আছে যে সশস্ত্র সীমা বল, যেটাকে আমরা বলি এসএসবি, ঠিক আছে, সশস্ত্র সীমা বল এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন। তাহলে সশস্ত্র সীমা বলের ডিজি অর্থাৎ ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন অমিত মোহন প্রসাদ, সুরজিৎ সিং দেসওয়াল, রজনীকান্ত মিশ্রা, সঞ্জয় সিংহল। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি সঞ্জয় সিংহল। ঠিক আছে, 7 নম্বর। আর তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট দেখার চেষ্টা করবে। ঠিক আছে, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী হেনরিক ক্লাসেন কোন দেশের ক্রিকেটার? ঠিক আছে, তাহলে 4টা অপশন দেওয়া আছে, সঠিক উত্তর কী হবে? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা। তাহলে আমরা জানি কি হেনরিক ক্লাসেন সাউথ আফ্রিকা। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকা। আচ্ছা, তোমরা অবশ্যই জানাবে যে হেনরিক ক্লাসেন আইপিএলের কোন টিমের হয়ে খেলতো? ঠিক আছে, হেনরিক ক্লাসেন আইপিএলের কোন দলের হয়ে খেলতো? 8 নম্বর বলা আছে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? ঠিক আছে, 4টা অপশন দেওয়া আছে, 5, 10, 15, 20। সঠিক উত্তর হবে কি 10। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে 10। 9 নম্বর প্রশ্ন বলা আছে যে সম্প্রতি রামাসার সাইট মর্যাদা পাওয়া কিচেন অ্যান্ড মেনার জলাভূমি কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, যে সম্প্রতি রামাসার সাইট মর্যাদা পাওয়া কিচেন অ্যান্ড মেনার জলাভূমি কোন রাজ্যে অবস্থিত? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কি রাজস্থান। এটা মনে রাখবে। ঠিক আছে, 10 নম্বর বলা আছে যে ভারতের চিতাবাঘের রাজধানী হয়ে উঠল কোন শহর? এটাও মনে রাখার বিষয় যে ভারতের চিতাবাঘের রাজধানী হয়ে উঠল কোন শহর? ঠিক আছে, 4টা অপশন আছে, বেঙ্গালুরু, আহমেদাবাদ, নিউ দিল্লি, মুম্বাই। সঠিক উত্তর হয়ে যাবে কি বেঙ্গালুরু। সঠিক উত্তর বেঙ্গালুরু। ঠিক আছে, এরপরে 11 নম্বর বলা আছে যে কাকে পরাজিত করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025 জিতল দক্ষিণ আফ্রিকা? কাকে পরাজিত করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025 জিতল দক্ষিণ আফ্রিকা অর্থাৎ সাউথ আফ্রিকা? তাকে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অস্ট্রেলিয়া। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অস্ট্রেলিয়া। ঠিক আছে, এরপর আসি 12 নম্বর প্রশ্ন বলা আছে যে কোন দেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে অপারেশন সিন্ধু চালু করলো ভারত? এটাও ইম্পর্টেন্ট। কোন দেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে অপারেশন সিন্ধু চালু করলো ভারত? ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি ইরান। আর এই যে বিভিন্ন যে অপারেশন যে ভারত সরকার লঞ্চ করেছিল এই অপারেশনগুলোকে আমাদের দেখে রাখতে হবে। ঠিক আছে, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। 13 নম্বর প্রশ্ন বলা আছে যে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় কবে? ঠিক আছে, আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় কবে? 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? 21 জুন, 21 জুন,
14 নম্বর প্রশ্ন বলা আছে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সম্পূর্ণ নাম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সামিট 2025 অনুষ্ঠিত হলো কোথায়? 4টে অপশন দেওয়া আছে, বেলজিয়াম, জিম্বাবুয়ে, নেদারল্যান্ড, ফ্রান্স। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি নেদারল্যান্ড, নেদারল্যান্ডের হেগ শহরে। ঠিক আছে, নেদারল্যান্ডের হেগ শহরে। কোশ্চেন নম্বর 15 বলা আছে যে মহাকাশে ভ্রমণকারী দ্বিতীয় ভারতীয় হলেন কে? মহাকাশে ভ্রমণকারী দ্বিতীয় ভারতীয় হলেন কে? তাহলে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? রাকেশ শর্মা, শুভাংশু শুক্লা, শুভাংশু শর্মা, রাকেশ বর্মন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি শুভাংশু শুক্লা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানাবে যে প্রথম ভারতীয় কে। তাহলে মহাকাশে ভ্রমণকারী প্রথম ভারতীয় কে? এখানে জিজ্ঞাসা করা আছে দ্বিতীয় ভারতীয় শুভাংশু শুক্লা, তাহলে প্রথম ভারতীয় কে? এরপরে আসছি সেকশন 3। ঠিক আছে, ইংলিশ। এখানেও থাকবে টোটাল 15টি প্রশ্ন। ঠিক আছে, তাহলে এই 15টি প্রশ্ন আমরা পরপর আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স যে পার্ট আছে সেটাকে দেখবে। এটাকে বারবার দেখলে অবশ্যই মনে থাকবে, মুখস্থ করার চেয়ে বারবার দেখাটাই বেশি ভালো হবে। ঠিক আছে, এরপরে আসছি ইংলিশের প্রথম প্রশ্ন। ঠিক আছে, তাহলে ইংলিশ যে টোটাল 15টি প্রশ্ন আছে, তাহলে 15টি প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে কি সিনোনিম, অর্থাৎ সমার্থক শব্দ। ঠিক আছে, সমার্থক শব্দ। তাহলে এই যে সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ, তাহলে সিনোনিম করার আগে সব থেকে আগে যেটা জানতে হবে কোশ্চেনের মিনিংটা জানতে হবে। তো প্রথমে এখানে দেওয়া আছে অডাসিয়াস। ঠিক আছে, তাহলে এই যে অডাসিয়াস, তাহলে অডাসিয়াস আগে মিনিংটা জানতে হবে। তাহলে অডাসিয়াসের মিনিং হচ্ছে বোল্ড বা ড্যারিং, বা যদি বলি তাহলে হয়ে যাবে কি ফেয়ারলেস। ঠিক আছে, বোল্ড, ড্যারিং বা ফেয়ারলেস। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কী হবে? ফেয়ারফুল তো হবেই না, টিমিডও হবে না, উইকও হবে না। কারণ টিমিড মানে কি? টিমিড মানে হচ্ছে সাই, সাই বা ল্যাকিং কারেজ। ঠিক আছে, আর উইক মানে তো দুর্বল, ফেয়ারফুল মানেও তো ভয়ভীত। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে ব্রেভ। আচ্ছা, এটা চেঞ্জ করি। তাহলে সঠিক উত্তর হচ্ছে ব্রেভ। ঠিক আছে, এরপরে আসছি 2 নম্বর। তাহলে 2 নম্বর প্রশ্ন বলা আছে চুজ দ্য সিনোনিম অফ অবসোলেট। তাহলে এই যে অবসোলেট, তাহলে অবসোলেটের সিনোনিম জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথমে আমাদের অবসোলেট সম্পর্কে জানতে হবে। তাহলে অবসোলেট মানে কি? তাহলে অবসোলেট মানে হচ্ছে আউটডেটেড। ঠিক আছে, মানে অনেক পুরানো, নো লঙ্গার ইন ইউজ, নো লঙ্গার ইন ইউজ, সেটাকে আমরা বলছি কি অবসোলেট বা আউটডেটেড। ঠিক আছে, তাহলে মডার্ন তো হবে না, পপুলার তো হবে না, স্টাইলিশ হবে না, এগুলি সবই হচ্ছে কি। তাহলে এক্ষেত্রে যেটা হবে সেটা হবে কি আউটডেটেড। এই যে অপশন বি পার্টে আছে আউটডেটেড। ঠিক আছে, মানে যেটা নো লঙ্গার ইন ইউজ বা আউটডেটেড, অনেক পুরনো হয়ে গেছে, সেটাকে আমরা বলছি কি অবসোলেট। ঠিক আছে, এরপর আসছি 3 নম্বর। তাহলে 3 নম্বর প্রশ্ন বলা আছে কি অ্যান্টোনিয়াম দিয়েছে এবারে, বিপরীতার্থক শব্দ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে প্রথমে বলেছে ডেসপায়ার। তাহলে এই যে ডেসপায়ার, তাহলে প্রথমে আগে জানতে হবে যে ডেসপায়ার মানে কি। তাহলে ডেসপায়ারের মিনিং হচ্ছে কি লস অফ হোপ। ঠিক আছে, ডেসপায়ারের মিনিং হচ্ছে লস অফ হোপ, অর্থাৎ আশা হারিয়ে যাওয়া বা আশা হারিয়ে ফেলা, তাকে আমরা বলছি কি ডেসপায়ার। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? যেহেতু অপোজিট জিজ্ঞাসা করেছে, অ্যান্টোনিয়াম জিজ্ঞাসা করেছে, তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? জয় তো হবে না, ফেয়ারও হবে না, কামও হবে না, সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি হোপ। তাহলে আশা হারিয়ে যাওয়ার অপোজিট কী হবে? আশা থাকা, তাহলে হোপ হবে আশা। এরপর আসছি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলা আছে চুজ দ্য অ্যান্টোনিয়াম অফ কমেন্টস। তাহলে কমেন্টস জিজ্ঞাসা করেছে, তাহলে কমেন্টসের অ্যান্টোনিয়াম জিজ্ঞাসা করেছে, তাহলে আগে কমেন্টসের মিনিং জানতে হবে। তাহলে কমেন্টসের মানে হচ্ছে টু বিগিন অর স্টার্ট সামথিং। টু বিগিন কোনো কিছু শুরু করা, অর স্টার্ট সামথিং কোনো কিছু শুরু করা। ঠিক আছে, শুরু করা। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? ফিনিশ তো কমপ্লিট করা হয়ে যাচ্ছে, ওপেন খোলা। ঠিক আছে, স্টার্ট মানে হচ্ছে ইনিশিয়েট করা, আর প্ল্যান মানে হচ্ছে তো প্রিপেয়ার করা। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়েছে অপোজিট বলেছে, তাহলে কোনো কিছু শুরু করার অপোজিট কী হবে? শেষ করা, ফিনিশ করা। সঠিক উত্তর হয়েছে কি অপশন এ। ঠিক আছে, এরপর আসছি 5 নম্বর। 5 নম্বর প্রশ্ন বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে সি ইজ ফন্ড ড্যাশ চকলেটস। সি ইজ
ফন্ড সি ইজ ফন্ড ড্যাশ চকলেট, ইন দেওয়া আছে, অফ দেওয়া আছে, অ্যাট দেওয়া আছে, ফর দেওয়া আছে। তাহলে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অফ। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অফ। তাহলে ফন্ড অফ, তাহলে এক্ষেত্রে যেটা ফ্রেজ আসছে ফন্ড অফ। ঠিক আছে, তাহলে এই যে ফন্ড অফ, এই ফন্ড অফ মানে ফন্ড অলওয়েজ তার সাথে কি হয় অফ লাগে, যেটার মিনিং হচ্ছে লাইকিং আর অ্যাফেকশন। ঠিক আছে, কোনো কিছুকে পছন্দ করা, লাইক করা বা অ্যাফেকশন। ঠিক আছে, কোনো কিছুর ওপর খুব বেশি আগ্রহ থাকা, সেটাকে আমরা বলছি কি লাইক বা অ্যাফেকশন। ঠিক আছে, তাহলে ফন্ড অফ মানে হচ্ছে সেই চকলেটের উপর খুবই, মানে চকলেটটা খুবই পছন্দ এরকম বোঝাতে। ঠিক আছে, তাহলে ফন্ডের সাথে বেশিরভাগ সময় অফ লাগে, আর এই ফন্ড অফ মানে হচ্ছে লাইক করা বা অ্যাফেকশন করা। ঠিক আছে, এরপরে আসছি 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন আবার আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে বলা আছে দ্য ম্যানেজার গেভ এ ড্যাশ স্পিচ টু মোটিভেট এমপ্লয়িজ। ঠিক আছে, দ্য ম্যানেজার গেভ এ ড্যাশ স্পিচ টু মোটিভেট এমপ্লয়িজ। 4টে অপশন আছে, ক্যান্ডিড, নেবুলাস, অ্যাম্বিগুয়াস, হেজিটেন্ট। তাহলে এক্ষেত্রে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে 4টে অপশনের মধ্যে প্রথমে যে 4টি ওয়ার্ড দেওয়া আছে, অপশন দেওয়া আছে, এই অপশনের মিনিংগুলো আমরা একটু দেখে নিই, তাহলে বুঝতে পারবো। তাহলে এক্ষেত্রে যে ক্যান্ডিড, ক্যান্ডিড মানে হচ্ছে অনেস্ট। ঠিক আছে, ক্যান্ডিড মানে হচ্ছে অনেস্ট। ঠিক আছে, ক্যান্ডিড মানে হচ্ছে অনেস্ট, স্ট্রেট ফরওয়ার্ড বা ওপেন। ঠিক আছে, ওপেন এরকম মানে হয়। নেবুলাস মানে কি? তাহলে নেবুলাস মানে হচ্ছে ভগ, আনক্লিয়ার। আনক্লিয়ার সিম্পল ভাষায় বললে হবে কি আনক্লিয়ার। ঠিক আছে, অস্পষ্ট যেটাকে আমরা বলি। ঠিক আছে, বা ইল ডিফাইন্ড। আর অ্যাম্বিগুয়াস মানে কি? অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে হ্যাভিং মোর দেন ওয়ান মিনিং। হ্যাভিং মোর দেন ওয়ান মিনিং, যেটাকে আমরা আরেকটু ভাষায় বলতেই পারি আনক্লিয়ার। ঠিক আছে, আর হেজিটেন্ট মানে হচ্ছে আনসিওর, রিলাক্টেন্ট এরকম মানে। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি ক্যান্ডিড, মানে স্পষ্ট ভাষায় বক্তৃতা। ঠিক আছে, মানে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া, স্পষ্ট করে কোনো কিছু অর্ডার দেওয়া বা আদেশ দেওয়া, সেটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, ম্যানেজার গেভ এ ক্যান্ডিড স্পিচ টু মোটিভেট এমপ্লয়িজ, মানে স্ট্রেট ফরওয়ার্ড, ওপেন, ক্লিয়ার, সেটাকে বোঝাচ্ছে ক্যান্ডিড। ঠিক আছে, তাহলে কেন ক্যান্ডিড হলো 4টে অপশনের মিনিং আমি দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই এখান থেকে বুঝতে পারবে। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন থেকে আসছে। 7 নম্বর প্রশ্ন বলা আছে স্পট দ্য এরর। ঠিক আছে, অর্থাৎ ভুলটি বার করতে বলেছে। তাহলে 4টা এখানে দিয়েছে, নাইদার রাম নর হিজ ফ্রেন্ড। আচ্ছা, এটা এস হবে, এখানে এস হবে। ঠিক আছে, নর হিজ ফ্রেন্ডস ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এক্ষেত্রে একটু দেখবে এসটা মিস হয়ে গেছে। ঠিক আছে, এখানে ফ্রেন্ডস হবে। ঠিক আছে, প্লুরাল আছে। তাহলে এক্ষেত্রে ভুল কোথায় আছে? 4টে অপশন দেওয়া আছে। ঠিক আছে, ইন দ্য ক্লাস, আর অপশন ডিতে আছে নো এরর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভুল যেটা আছে সেটা হচ্ছে কি অপশন বি পার্টে ভুল আছে। ঠিক আছে, এই যে ওয়াজ আছে, এই ওয়াজ হবে না, এটা হয়ে যাবে কি ওয়্যার হয়ে যাবে। কারণ কি, কেন ওয়্যার হবে? কারণ হচ্ছে এই যখন আমরা এক্সপ্লেনেশনটা যদি আমি দেখি যে হোয়েন নাইদার নর, এই যে নাইদার নর দিয়ে পরে যখন আমরা যখন দুটি সাবজেক্টকে জয়েন করব, একটা সাবজেক্ট হচ্ছে রাম, একটা সাবজেক্ট হচ্ছে হিজ ফ্রেন্ড, তখন আমরা জানি যে ভার্ব যেটা আছে না, ভার্ব তার নিয়ারেস্ট সাবজেক্টকেই ফলো করবে। তাহলে এই ক্ষেত্রে যেটা ভার্ব আছে ওয়াজ, তাহলে ভার্ব তার নিয়ারেস্ট সাবজেক্ট কোনটি? হিজ ফ্রেন্ডস। আর হিজ ফ্রেন্ডস আছে কি প্লুরাল, হিজ ফ্রেন্ডস প্লুরাল। তাহলে এক্ষেত্রে হিজ ফ্রেন্ডস যেহেতু আছে প্লুরাল, তো সেক্ষেত্রে এখানে ভার্ব যেটা হবে সেটা সেই সাবজেক্টকে ফলো করেই হবে। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কি ওয়্যার। এক্ষেত্রে হবে কি ওয়াসের পরিবর্তে হবে ওয়্যার। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে, যখন নাইদার নর দিয়ে পরে যখন দুটি সাবজেক্টকে জয়েন করা হবে, তো সেক্ষেত্রে যে ভার্ব যেটা থাকবে তার সে ভার্ব নিয়ারেস্ট সাবজেক্টকে ফলো করবে। তাহলে এক্ষেত্রে নিয়ারেস্ট সাবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে হিজ ফ্রেন্ড, এবং হিজ ফ্রেন্ড যেহেতু প্লুরাল, সেক্ষেত্রে ভার্বও হবে কি প্লুরাল। ঠিক আছে, সেই জন্য ওয়াসের পরিবর্তে হবে কি ওয়্যার। তাহলে এক্ষেত্রে ভুল কোথায় আছে? ওয়াসে ভুল আছে। ঠিক আছে, আসছে নেক্সট পার্টে 8 নম্বর। 8 নম্বর বলা আছে আবার আছে স্পট দ্য এরর। এক্ষেত্রে বলা আছে দেখো, অপশন এতে আছে সি ডিড নট, অপশন বিতে আছে নিউ দ্য অ্যান্সার সি টু দ্য কোয়েশ্চেন, আর অপশন ডিতে নো এরর। তাহলে সঠিক উত্তর কী হবে? কোন পার্টে ভুল আছে সেটা বার করতে বলেছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি সোজা দেখতে পাচ্ছি এই যে নিউ যেটা আছে, নিউটা হবে না। কারণ কি? কারণ হচ্ছে ভার্ব যেটা আছে এখানে অলরেডি ডিড ইউজ আছে, তাহলে সেই জন্য এখানে ভার্বের বেস ফর্ম ইউজ হবে। তাহলে ভার্বের বেস ফর্ম কী হবে? নো। ঠিক আছে, নো। আর ভি টু কী হবে? নিউ। আর ভি থ্রি বা পাস্ট পার্টিসিপল কী হবে? নোন। তাহলে এক্ষেত্রে যেহেতু অলরেডি ভি
টু ইউজ আছে, পাস্টে ভার্ব যেহেতু ইউজ আছে ডিড, সেই জন্য এখানে যেটা আছে এটা ভার্বের বেস ফর্ম ইউজ হবে, যেটাকে আমরা বলছি কি নো। ঠিক আছে, তাহলে কী হবে, সি ডিড নট নো দ্য অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে অপশান বি পার্টি ভুল আছে। আসছে এবারে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলা আছে চেঞ্জ দ্য ভয়েস। ঠিক আছে, চেঞ্জ দ্য ভয়েস বলা আছে রাম ওয়াজ রিপেয়ারিং দ্য কার। রাম ওয়াজ রিপেয়ারিং দ্য কার। 4টে অপশন দেওয়া আছে, তো 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? দ্য কার ওয়াজ বিইং রিপেয়ার্ড বাই রাম। ঠিক আছে, কারণ কন্টিনিউয়াস আছে তো এক্সট্রা করে কি লাগবে? বিং লাগবে। এই যে কন্টিনিউয়াস আছে তো এক্সট্রা করে লাগছে কি? বিং। ঠিক আছে, এরপর আসছি 10 নম্বর। 10 নম্বর বলা আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ। ঠিক আছে, তাহলে বলা আছে যে এ পার্সন হু ড্রস ম্যাপস, অর্থাৎ যে ব্যক্তি ম্যাপ আঁকে তাকে কি বলা হয়? তাহলে এ পার্সন হু ড্রস ম্যাপস তাকে কি বলা হয়? 4টে অপশন আছে, জিওগ্রাফার, টোপোগ্রাফার, কার্টোগ্রাফার, ডেমোগ্রাফার। ঠিক আছে, তাহলে আমি 4টে অপশানেরই একটু করে এক্সপ্লেনেশন বলে দিই। জিওগ্রাফার কি? তাহলে জিওগ্রাফার যে আছে ওয়ান হু স্টাডিজ দ্য আর্থ, তাকে আমরা বলি কি? জিওগ্রাফার। তাহলে এক্ষেত্রে কী হবে? মনে থাকবে ওয়ান হু স্টাডিজ দ্য আর্থ। ঠিক আছে, তাকে আমরা বলি জিওগ্রাফার। টোপোগ্রাফার কি? তাহলে টোপোগ্রাফার হচ্ছে ওয়ান হু স্টাডিজ ল্যান্ড ফিচার, তাকে আমরা বলি কি? টোপোগ্রাফার। ওয়ান হু স্টাডিজ ল্যান্ড ফিচার। তো এগুলো তোমরা অবশ্যই দেখবে, এগুলোকে স্কিপ করো না, এগুলো তোমাদের কাজে লাগবে। ওয়ান হু স্টাডিজ ল্যান্ড ফিচার। কার্টোগ্রাফার হচ্ছে ওয়ান হু ড্রস ম্যাপস, তাকে আমরা বলি কি? বা ওয়ান হু মেক্স ম্যাপ, তাকে আমরা বলি কি? কার্টোগ্রাফার। আর ডেমোগ্রাফার কি হবে? তাহলে ডেমোগ্রাফার ওয়ান হু স্টাডিজ পপুলেশন। ওয়ান হু স্টাডিজ পপুলেশন, তাকে আমরা কি বলি? ডেমোগ্রাফার। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি? কার্টোগ্রাফার। ওয়ান হু ড্রস ম্যাপস বা ওয়ান হু মেক্স ম্যাপ, তাকে আমরা বলি কি? কার্টোগ্রাফার। ঠিক আছে, অপশান সি। ঠিক আছে, তাহলে বাকি যেটা অপশান দেওয়া আছে সেগুলো আমি বলে দিলাম, সেগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে। যে জিওগ্রাফার হচ্ছে ওয়ান হু স্টাডিজ দ্য আর্থ, আর টোপোগ্রাফার অর্থাৎ যেটাকে আমরা বলি কি? টোপোগ্রাফি বলি, যেটাকে আমরা ওয়ান হু স্টাডিজ ল্যান্ড ফিচার। ঠিক আছে, আর্থের যে উপরে যে ল্যান্ড ফিচার সেটাকে স্টাডি করা। আর ডেমোগ্রাফার মানে হচ্ছে স্টাডিজ পপুলেশন। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন চলে আসছে। 11 নম্বরে বলা আছে, আবার আছে ওয়ান ওয়ার্ড, বলছে এ পার্সন হু স্টিলস বুকস। এখানে চুরির কথা বলা আছে। ঠিক আছে, বুকস। তাহলে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে অপশান এ আছে বিব্লিও ফাইল, অপশান বি আছে বিব্লিও ক্লেপ্ট, অপশান সি আছে বুকওয়ার্ম, অপশান ডি আছে লাইব্রেরিয়ান। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? তাহলে আমরা জানি ফাইল মানে হচ্ছে লাভ, রুট ওয়ার্ড ফাইল, এই ফাইল মানে হচ্ছে লাভ। ঠিক আছে, আর বিব্লিও মানে হচ্ছে বুক। মনে রাখবে এগুলো হচ্ছে রুট ওয়ার্ড থেকে আসে। এই যে বিব্লিও, তাহলে বিব্লিও মানে হচ্ছে বুক। ঠিক আছে, আর ফাইল মানে হচ্ছে লাভ, ফাইল মানে হচ্ছে লাভ। আর ক্লেপ্ট মানে হচ্ছে চুরি করা, ক্লেপ্ট মানে হচ্ছে স্টিল, ক্লেপ্ট মানে হচ্ছে কি? স্টিল, চুরি করা। ঠিক আছে, তাহলে ক্লেপ্ট মানে হচ্ছে স্টিল। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতেই পারছি বিব্লিও ফাইল হবে না, বিব্লিও ক্লেপ্ট হবে, কারণ ক্লেপ্ট মানে হচ্ছে চুরি করা, বিব্লিও মানে হচ্ছে বুক, তাহলে বিব্লিও ক্লেপ্ট হবে। ঠিক আছে, আর বিব্লিও ফাইল মানে হচ্ছে লাভার অফ বুক, তাকে আমরা বলছি বিব্লিও ফাইল। আর বুকওয়ার্ম মানে হচ্ছে যে খুব বেশি বই পড়ে তাকে আমরা বুকওয়ার্ম বলি। আর লাইব্রেরিয়ান মানে হচ্ছে কেয়ারটেকার অফ বুকস, আমরা জানি বলি লাইব্রেরি। তাহলে লাইব্রেরিতে যে বই থাকে, বইকে দেখাশোনা করে, তাহলে সেটাকে আমরা বলছি কেয়ারটেকার অফ বুকস, তাকে আমরা বলছি কি? লাইব্রেরিয়ান। তাহলে এক্ষেত্রে বিব্লিও মানে হচ্ছে বুক, ক্লেপ্ট মানে হচ্ছে চুরি করা। তাহলে এ পার্সন হু স্টিলস বুকস, তাকে আমরা বলছি কি? বিব্লিও ক্লেপ্ট। ঠিক আছে, অপশান বি। এরপরে আসছি 12 নম্বর। তাহলে 12 নম্বরে বলা আছে আইডেন্টিফাই দ্য কারেক্ট ইডিয়ম। 4টে অপশন দেওয়া আছে, তাহলে তার আগে ইডিয়মটা দেখি। টু কল এ স্পেড এ স্পেড, টু কল এ স্পেড এ স্পেড। এই কোশ্চেনটি বারবার পরীক্ষায় এসেছে। ঠিক আছে, টু কল এ স্পেড এ স্পেড। তাহলে এটা যেটা মিনিং হবে সেটা কি হবে? এটার যে মিনিং হবে টু অ্যাভয়েড সামথিং টু দ্য মেন পয়েন্ট, টু অ্যাভয়েড সামথিং টু দ্য মেন পয়েন্ট। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? মানে হচ্ছে মেন পয়েন্ট যেটা আছে সেটাকে না বলে ঘুরিয়ে ফিরে, তাহলে সেটাকে আমরা বলছি ইনডাইরেক্টলি। তাহলে কি হবে? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? ও সরি, এটাই নট। টু কল এ স্পেড, এটার মিনিং হয়ে যাচ্ছে টু স্পিক ফ্র্যাঙ্কলি অর ডিরেক্টলি। সরি, টু স্পিক ফ্র্যাঙ্কলি অর ডিরেক্টলি, মানে সোজাভাবে বলা। ফ্র্যাঙ্কলি মানে ওপেনলি, আর সোজাভাবে বলা, সেটাকে আমরা বলছি। তাহলে এটা ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, অপশন বি। ঠিক আছে, টু স্পিক ফ্র্যাঙ্কলি মানে খোলাখুলি বা সোজাভাবে, ওপেনলি বলা, সেটাকে আমরা বলছি কি? টু কল স্পেড এ স্পেড। ঠিক আছে, আচ্ছা তাহলে
এটা মিস হয়ে গেছে, 12 নম্বরটা মিস হয়ে গেছে। এই 12 নম্বরটার অ্যান্সার হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট ইডিয়ম টু বিট অ্যারাউন্ড দ্য বুশ, টু বিট অ্যারাউন্ড দ্য বুশ। তাহলে এটার মিনিং হয়ে যাচ্ছে টু স্পিক ইনডাইরেক্টলি, ঠিক আছে, মানে হচ্ছে মেন জিনিসে না আসে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক কথা বলা, সেটাকে আমরা বলছি কি টু বিট অ্যারাউন্ড দ্য বুশ, মানে হচ্ছে মুদ্রা কথা যেটাকে আমরা বলি মেন পয়েন্টে না আসে এদিক ওদিক ঘুরিয়ে যে কথা বলা সেটাকে বলা হয় টু বিট অ্যারাউন্ড দ্য বুশ, ঠিক আছে, তার মানে হচ্ছে স্পিক ইনডাইরেক্টলি। আর এটা যেটা আছে টু কল এ স্পেড এটা মানে হচ্ছে স্পিক ফ্র্যাঙ্কলি, ঠিক আছে। আচ্ছা, এরপর আসছে 14 নম্বর। 14 নম্বরে বলা আছে চেঞ্জ দ্য ন্যারেশন, ঠিক আছে। তাহলে এই 14 নম্বরে বলা আছে চেঞ্জ দ্য ন্যারেশন, এখানে বলা আছে সি সেড আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং। তাহলে এক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ দেওয়া আছে সি সেড আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং। তাহলে সঠিক উত্তর কী হবে? তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, ঠিক আছে। সি সেড দ্যাট সি হ্যাড বিন ওয়েটিং ফর মি সিন্স মর্নিং, ঠিক আছে। অপশন সি, ঠিক আছে, অপশন সি, সি সেড দ্যাট সি হ্যাড বিন ওয়েটিং ফর মি সিন্স মর্নিং। এরপর আসছে 15 নম্বর। তাহলে এই 15 নম্বরে বলা আছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, ঠিক আছে। 4টে অপশন দেওয়া আছে, মানে ডেফিনেটলি একটি শব্দেরই 4টি ভাবে লেখা আছে, তো সেটাকে তাহলে শব্দটি হচ্ছে ডেফিনেটলি, তাহলে সেটা কী হবে, ঠিক আছে। তাহলে এটার যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমরা অবশ্যই দেখে নেবে এটা। তাহলে এটা হচ্ছে কি অপশন বিটা যেটা আছে সেটা হচ্ছে ডেফিনেটলি, ঠিক আছে, বাকিগুলো ভুল আছে। তাহলে এই যে ডেফিনেটলি মানেই হচ্ছে কি উইদাউট ডাউট বা সার্টেনলি, ঠিক আছে, উইদাউট ডাউট অর সার্টেনলি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এখানে আমরা টোটাল যে 15টি প্রশ্ন কমপ্লিট করলাম, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, এবং এছাড়াও তোমাদের যে স্কোর কত হচ্ছে সেই স্কোরটা অবশ্যই জানাবে, ঠিক আছে। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এখানে শেষ করছি। জয় হিন্দ।